বাংলাদেশের নতুন ক্যাপ্টেন ওডিআই ক্যাপ্টেনের কথা বলতেছি মেহেদী হাসান মিরাজ। তিনি কি নায়ক হবেন নাকি ভিলেনে পরিণত হবেন? আপনাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন ফারুক আহমেদের কথা কি মনে আছে? জুলাই বিপ্লবের পরে কিন্তু তিনি কিন্তু স্বেচ্ছায় কিন্তু বিসিবি সভাপতি হয় নাই, তাকে কিন্তু জোরপূর্বক কি বলা চলে, তাকে কিন্তু বিসিবি সভাপতি করা হয়েছিল। দেখেন পরিণতি কি, তিনি কিন্তু ভিলেন হয়ে বিসিবি ছাড়তে বাধ্য হয়েছেন। এখন নতুন যিনি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন। এখন ক্যাপ্টেনের প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, বাংলাদেশের সফলতম ক্যাপ্টেন কে, এটার উত্তর কি জানা আছে আপনাদের? আমি বলবো মাশরাফি বিন মুর্তজা। একটা স্টেপ কিন্তু এটাকে প্রমাণিত করে দেয়। আপনারা যদি খেয়াল করে থাকেন, তিনি 88টি ম্যাচ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, এর মধ্যে 50টি ম্যাচ তিনি জয়লাভ করেছেন, উইনিং পার্সেন্টেজ সম্ভবত 57%। এরকম কারো নাই ভাই। দ্বিতীয় অবস্থানে যিনি রয়েছেন তিনি আমাদের সবার প্রিয় হাবিবুল বাশার ভাই। তিনি কিন্তু 2004 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশকে 69টি ম্যাচে ক্যাপ্টেন্সি করার সুযোগ পান, তার উইনিং পার্সেন্টেজ হচ্ছে 42%। 3 নম্বরে রয়েছেন আমাদের আরেক প্রিয় অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যে কিনা বাংলাদেশকে 62টি ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছিলেন, তার উইনিং পার্সেন্টেজ ওনার থেকেও ভালো 47%। সুতরাং বুঝতেই পারছেন এই তিনজনকে যদি আপনি বাদ দেন, আপনি অন্য কোনো ক্যাপ্টেন পাবেন না যে কিনা 40টা ম্যাচ বাংলাদেশকে ক্যাপ্টেন্সি করার সুযোগ পেয়েছে। তাদের নিচে হচ্ছে মোহাম্মদ আশরাফুল, যে কিনা 38 ম্যাচে বাংলাদেশকে ক্যাপ্টেন্সি করার সুযোগ পায়। এরপরে তামিম ইকবাল 37, মুশফিকুর রহমান 37, এমনকি খালেদ মাসুদ, তিনি বাংলাদেশকে 30টি ম্যাচে ক্যাপ্টেন্সি করার সুযোগ পেয়েছিলেন। আপনারা যদি আরেকটু নিচে আসেন তাহলে আপনারা খুঁজে পাবেন আকরাম খানের নাম, যে কিনা বাংলাদেশকে 15টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। এমনকি বর্তমান বিসিবি সভাপতি আমাদের বুলবুল ভাই, তিনি কিন্তু 16টি ম্যাচে বাংলাদেশকে ক্যাপ্টেন্সি করার সুযোগ পেয়েছিলেন। আপনারা তো এই স্ট্যাটটি পেয়ে গেলেন। এখন এত যে ক্যাপ্টেন্সির পরিবর্তন হচ্ছে, দেখেন মাশরাফি বিন মুর্তজা যখন 2020 সালে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন, এরপরে কিন্তু লিটন কুমার দাস 2022 এবং 2023 সালের মাঝখানে 9টি ম্যাচে ক্যাপ্টেন্সি করার সুযোগ পান। মেহেদী হাসান মিরাজের আগে নাজমুল হোসেন শান্ত কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন। এখন তিনি কিন্তু মাত্র 13টি ম্যাচ কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পান, সেখান থেকে তিনি 4টি ম্যাচ জয়লাভ করতে পারছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন 13টি ম্যাচের মাঝখানে আপনি কোন ধরনের প্রত্যাশা আশা করেন। আপনাকে তো সময় দিতে হবে। আপনি যদি ক্যাপ্টেনদের সময় না দেন, তাহলে তাদের থেকে আপনি ভালো আউটপুট কিভাবে বের করবেন? আপনি বিশ্বের নামী ক্যাপ্টেন দেখেন, তাদেরকে তো অ্যাম্পেল পরিমাণ সময় দিতে হয়েছে। রিকি পন্টিং বলেন, মহেন্দ্র সিং ধোনি বলেন, তাদেরকে যদি ওই রকম সময় দেওয়া না হতো, তাহলে তো তারা ওই ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারতো না। এখন মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন, তিনি কি ভিলেন হবেন না নায়ক হবেন, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যে ক্যাপ্টেন হলেন, তিনি ক্যাপ্টেন হয়ে বাংলাদেশ দলটাকে তিনি কিভাবে সাজাবেন। এখন তো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা, এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের প্লেইং ইলেভেনটা কিরকম হতে পারে। আমরা কিন্তু প্রত্যেকেই বলতেছিলাম, মানে তিনি ক্যাপ্টেন হওয়ার আগে, যে মেহেদী হাসান মিরাজ যেন উপরে ব্যাটিং করে, কারণ কি তিনি নিচের দিকে এসে কিন্তু ওই ধরনের পটেনশিয়াল ব্যাটিং তিনি করতে পারতেছিলেন না। এটার পেছনে কারণ কি, তিনি টেল এন্ডের সাথে ব্যাটিং করতেছিলেন, কিন্তু তার ব্যাটিং কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যদি তার স্ট্যাটটা খেয়াল করে থাকেন, ওভারঅল স্ট্যাট, তিনি কিন্তু 191টি ম্যাচ খেলেছেন। আমি কিন্তু মেহেদী হাসান মিরাজের কথা বলতেছি। 191টি ম্যাচ খেলে তিনি 4000 আন্তর্জাতিক রান করছেন। এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রান। এমনকি 331টি উইকেট 3 ফরম্যাট মিলে তিনি নিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু যথেষ্ট দাবিদার। এছাড়াও কিন্তু তিনি অনূর্ধ্ব 19 কিন্তু ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা তার রয়েছে। এখন কিভাবে তিনি দলটাকে সাজাবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যদি খেয়াল করে থাকেন, লিটন কুমার দাস দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন, এখন আছেন, তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সাথে যুক্ত ছিলেন না। এখন পারভেজ ইমন কি ওপেনিং করবেন, না লিটন কুমার দাস করবেন, নাকি মোহাম্মদ নাইম, এই যে প্লেয়ারটি যার আমূল পরিবর্তন আসছে ব্যাটিং এর মাঝখানে, তাকে সুযোগ দেওয়া হবে সিরিজের প্রথম থেকে? এটা কিন্তু বাংলাদেশ দলকে কিন্তু এখন চিন্তায় ফেলে দেবে। এছাড়া পঞ্চম বোলিং হিসেবে কিন্তু আর কোনো অপশনে নেই, একমাত্র মেহেদী হাসান মিরাজ রয়েছেন। আগে যেরকম মনে করেন মাহমুদুল্লাহ বোলিং করতে পারতেন, বা অন্যান্য যারা সহযোগী ছিল তারা বোলিং করতে পারতেন, মাহমুদুল্লাহ রিটায়ারমেন্টের পরে কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে আর থাকছে না। এখন যদি আমরা বাংলাদেশ দলটাকে এক নজর সাজাতে চাই, তাহলে আপনারা কিভাবে সাজাবেন? আমরা আগে নিচের দিকে বোলিং গুলো সাজিয়ে আসি। যেহেতু একটা ট্রু উইকেটে খেলা হবে, মানে ব্যাটিং সহায়ক একটা উইকেট হবে, আবার বোলারদের জন্য সুযোগ থাকবে, সেই হিসাবে বাংলাদেশ দল কিন্তু 3টা পেস বোলার নিয়ে খেলার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু 2জন পেস বোলার কিন্তু অটো চয়েস, এক হচ্ছে মোস্তাফিজুর রহমান, এক হচ্ছে তাসকিন। সুতরাং বুঝতেই পারতেছেন তাসকিন আর মোস্তাফিজ কিন্তু অটো চয়েস। 3 নম্বর হিসেবে আপনি কিন্তু তানজিদকে খেলাতে পারতেছেন যদি আপনার এক্সট্রা ব্যাটসম্যানের প্রয়োজন হয়। আর যদি মনে করেন যে না, আপনার র পেসের প্রয়োজন, তখন কিন্তু নাইদ রানার কোনো বিকল্প কিন্তু খুঁজে পাবেন না। 4 নম্বর বলার হিসেবে কিন্তু লেগ ব্রেক বলার রিশাদ হোসেনকে আপনি খেলাতে হচ্ছে।
বাধ্যতামূলক, আর কোনো বলারই নেই। সুতরাং বুঝতেই পারছেন 4 জন কিন্তু হয়ে গেল। এখন বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু অলরাউন্ডার হিসেবে দলের সাথে যুক্ত থাকবেন। সুতরাং বুঝতেই পারছেন এই হচ্ছে আমাদের 5 জন বলার। আর যদি আপনি যদি উপরের দিকে দেখেন অন্য কোনো 6 নাম্বার কোনো অপশন কিন্তু আপনার কাছে বিরাজমান নাই। এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যদি এই 5 জনের মাঝখানে কোনো একজন বলারের যদি অফ ডে ওই দিন চলে আসে, তখন 6 নাম্বার বলার হিসেবে কে বল তুলে নেবে? সে দায়িত্ব কি শান্ত কাঁধে চলে যাবে, নাকি শামীম পাটোয়ারি দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে? এখন যদি শামীম পাটোয়ারি যদি দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন কিন্তু জাকির আলী অনেক কিংবা লিটন কুমার দাস কিন্তু দল থেকে ছিটকে পড়ে যাবেন। এখন চলুন যাই বাংলাদেশ দল থেকে এক নজর একটু সাজিয়ে আসি। 1 নম্বর তানজিদ হাসান, 2 নম্বর পারভেজ ইমন, 3 নম্বর নাজমুল হাসান শান্ত, 4 নম্বর তৌহিদ হৃদয়, 5 নম্বর লিটন কুমার দাস, 6 নম্বর মেহেদী হাসান মিরাজ, 7 নম্বর জাকির আলী, 8 নম্বর রিশাদ হোসেন, 9 নম্বর তাসকিন আহমেদ, 10 নম্বর মুস্তাফিজুর রহমান, 11 নম্বর তানজিদ হাসান সাকিব। আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু 3 জন পেস বোলার নিয়েছি। এমনকি লিটন কুমার দাসকে আমি 4 নম্বরে খেলার সুযোগ দিয়েছি। এখন লিটন কুমার দাস যদি উপরে ব্যাটিং করে, যদি ওপেনিংয়ে চলে যায়, তখন কিন্তু আপনি নিচের দিক থেকে জাকির আলী অনেককে আপনি বসিয়ে দিতে পারতেছেন, এমনকি শামীম পাটোয়ারিকে 6 নম্বর বোলিং অপশনের জন্য দলে ঢুকাইতে পারতেছেন। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো অপশনই আমাদের কাছে নাই। এখন আমরা যদি অদূর ভবিষ্যতে যদি এমন একজন প্লেয়ারকে যদি আমরা খুঁজে বের না করি যে কিনা 6 নম্বর বোলিং অপশন আমাদেরকে এনে দিবে, আমরা কিন্তু বিপদে পড়বো, এটা স্বাভাবিক ব্যাপার। ক্রিকেট এমন একটা খেলা, মানে আপনার একটা বাজে দিন থাকবে, যে কোনো বলারে, পেস বলার হইতে পারে, স্পিন বলার হইতে পারে, 10 ওভারের মাঝখানে আপনার 3-4টা ওভার করার পরে হয়তোবা এমন একটা সময় আসবে যে ব্যাটসম্যানরা আপনার উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানে বিপক্ষ দল এমনভাবে চড়া হয়ে যাচ্ছে, তখন আপনাকে 6 নম্বর অপশনের দিকে ছুটতে হবে। কিন্তু আপনার কাছে যদি 6 নম্বর অপশনই না থাকে, তাহলে আপনি কার পিছনে যাবেন? এটা কিন্তু বাংলাদেশের একটা কলার কাটা হইতে পারে। তৌহিদ হৃদয় বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান বর্তমান যুগে, কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে যে একটি ইনিংস খেলেছিলেন 100 করার পরে, বর্তমানে তার কোনো ফর্মে নেই। সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা চিন্তার বিষয়। কিন্তু ওপেনিং স্লটে মোহাম্মদ নাইমকে কি সুযোগ দেওয়া হবে, নাকি পারভেজ ইমন সুযোগ পাবে? কিন্তু তানজিদের জায়গায় কিন্তু অলরেডি ফিক্সড, নাকি লিটন কুমার দাস যাবে? এটা কিন্তু চিন্তার বিষয়। এবং 6 নম্বর বা 7 নম্বর স্পটটিতে যেখানে আমি বলতেছি জাকির আলী অনেক খেলবে, নাকি শামীম পাটোয়ারিকে সুযোগ দেওয়া হবে, এটা একটা চিন্তার বিষয়। এখন দেখা যাক নতুন ক্যাপ্টেন কিভাবে দলটাকে সাজায়। আমাদের বর্তমান ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি ক্যাপ্টেন হয়ে কোন ধরনের ভূমিকা পালন করতে পারেন, ব্যাট হাতে বল হাতে সবার নজর কিন্তু ওইদিকে থাকবে। অন্যদিকে সাবেক ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, যে কিনা ক্যাপ্টেন্সি হারিয়েছেন, তার দিকে কিন্তু সবার নজর থাকবে। একে তো তিনি এখন রিস্ক ফ্রি এই হিসাবে তার মাথায় কোনো লোড নাই, তিনি প্রপার ব্যাটসম্যান হিসেবে দলে খেলবেন, নাকি কোনো কারণে ক্যাপ্টেন্সি চলে যাওয়ার কারণে তার স্পটটি চলে যায়, সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ কি ওডিআই ফরম্যাটে কিন্তু তারও কিন্তু রান কিন্তু ওই ধরনের আসতেছে না। কিন্তু একটা পজিটিভ দিক কি জানেন, যে তিনি কিন্তু শ্রীলঙ্কার প্রথম টেস্টে 2টি সেঞ্চুরি করেছেন ব্যাক টু ব্যাক। তিনি বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যে কিনা ও টেস্ট ফরম্যাটের কথা বলতেছি, যে 2 ইনিংসে 2টি করে সেঞ্চুরি করেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই আসরে অন্তত, মানে এই টুর্নামেন্টে অন্তত তাকে বসানোর কোনো সুযোগ নাই। সুতরাং বুঝতেই পারতেছেন মেহেদী হাসান মিরাজের উপরে কিন্তু একটু বাড়তি চাপ থাকবে, সে সাথে বুলবুল ভাইয়ের উপরে একটা বাড়তি চাপ থাকবে। সুতরাং বুঝতেই পারতেছেন এখন দেখা যাক বাংলাদেশ কোন ধরনের ফলাফল নিয়ে আসতে পারে। এখন যদি কোনো কারণে যদি আমরা খুব শীঘ্রই যদি 6 নম্বর বোলিং অপশন যদি আমরা খুঁজে না পাই, তাহলে কিন্তু আমাদেরকে ভুগতে হবে। এই জন্য সাকিব আল হাসান বাংলাদেশের জন্য অত্যন্ত নামি দামি প্লেয়ার এবং অত্যন্ত বড় মানের প্লেয়ার। তিনি যখন দলের সাথে যুক্ত থাকতেন, দেখেন যদি সাকিব আল হাসান দলের সাথে যুক্ত হতেন, তাহলে অটুভাবে 6 নম্বর বলারকে আপনি খেলাতে পারতেন। আর সাকিব আল হাসানের মতো বলার যদি দলের সাথে যুক্ত হতে পারতো, দল কিন্তু বুস্ট আপ হয়ে যেতে পারতো। এখন আমাদের সাকিব আল হাসানের বিকল্প একজনকে অবশ্যই খুঁজে বের করতে হবে, যে কিনা ব্যাট করতে পারে, এমনকি বল করতে পারে। মেহেদী হাসান মিরাজ কিন্তু এখন আমি বলবো যে সাকিব আল হাসান থেকে অনেক পিছনে পড়ে আছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আমি আশা করতেছি যে বাংলাদেশ এবার শ্রীলঙ্কাকে হারিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের দলটাকে একটু সাজাবেন যে দেখতে কিরকম লাগতেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।